যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় দখলদার বাহিনীর একের পর এক হামলা। চুক্তি কার্যকরের পর ২ শতাধিক ফিলিস্তিনি নিহত। পশ্চিম তীরেও চলছে আগ্রাসন, তীব্র নিন্দা এরদোয়ানের। ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশের পর চীন রাশিয়ার উদ্বেগ। বৈশ্বিক স্থিতিশীলতা হুমকিতে পড়বে বলছে মস্কো। স্থগিত রাখার আহ্বান বেইজিংয়ের। পুনরায় যুদ্ধবিরতি মেনে চলতে একমত পাকিস্তান আফগানিস্তান। তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় চুক্তির সিদ্ধান্ত। শর্ত ভঙ্গ করলে থাকছে শাস্তির বিধান। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। গত ১০ অক্টোবর চুক্তি কার্যকরের পর এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২ শতাধিক ফিলিস্তিনি। অধিকৃত পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি বর্বরতা। হামলার নিন্দা জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এদিকে গাজায় অবিস্ফোরিত গোলাবারুদ অপসারণে $৫০ লাখ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। স্থানীয় সময় বৃহস্পতিবার খান ইউনুস সহ গাজার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হন। ধ্বংস হয়ে যায় বেশ কয়েকটি আবাসিক ভবন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন ২ শতাধিক ফিলিস্তিনি। আহত হয়েছেন প্রায় ৬০০। অধিকৃত পশ্চিম তীরেও নেতানিয়াহু বাহিনীর হামলা ক্রমশ বেড়ে চলেছে। অভিযানের নামে হানা দিচ্ছে পশ্চিম তীরের বিভিন্ন গ্রাম ও শরণার্থী শিবিরে। এতে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। জাতিসংঘের তথ্য মতে চলতি বছরের শুধু জলপাইয়ের মৌসুমে সেখানে শতাধিক হামলার ঘটনা ঘটেছে। যুদ্ধবিরতির শর্ত মেনে আরও ২ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ঘটনার সত্যতা নিশ্চিত করে সংগঠনটির কাছে এখনও আরও ১১ জিম্মির মরদেহ আছে বলে জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়। এছাড়া হামাস যুদ্ধবিরতিকে গুরুত্ব না দিয়ে হামলা অব্যাহত রাখলে আরও কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তেল আবিব অনাহার ও গণহত্যাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে গাজায় অবিস্ফোরিত গোলাবারুদ অপসারণে $৫০ লাখ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের মাধ্যমে দেয়া ওই অর্থায়নের পাশাপাশি যুদ্ধকালীন উপত্যকাটিতে ফেলা প্রায় ৭,০০০ টন অবিস্ফোরিত বোমা ও গোলা অপসারণে বিশেষজ্ঞদের পাঠানো হবে বলেও জানায় দেশটি। ২ বছর পর আবারও খুলল গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়ের দরজা। যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ভর্তি কার্যক্রম। গাজাবাসীর কাছে বিশ্ববিদ্যালয়টি শুধু শিক্ষা নয়, জীবনের নতুন সূচনার প্রতীক। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে থমকে যায় গাজার সব শিক্ষা প্রতিষ্ঠান। ২ বছরের রক্তক্ষয়ী যুদ্ধের আগে গাজায় ছিল ৫১টি বিশ্ববিদ্যালয় ও কলেজ, যেখানে পড়াশোনা করতেন ২,২৬,০০০ শিক্ষার্থী। কিন্তু সংঘাত সেই শিক্ষা অবকাঠামোকে প্রায় নিশ্চিহ্ন করে দেয়। প্রাণ হারান বহু শিক্ষক ও শিক্ষার্থী। বিদ্যুৎ ইন্টারনেট বিচ্ছিন্নতায় অনলাইন শিক্ষাও ছিল প্রায় অসম্ভব। যুদ্ধ, ধ্বংসস্তূপ ও বাস্তুচ্যুতির পর খুলল গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়। আবারও ক্যাম্পাসটি মুখরিত হয়ে উঠছে শিক্ষার্থীদের পদচারণায়। ভর্তি কার্যক্রম শুরু হওয়ায় নতুন শিক্ষার্থীদের ভিড়ে যেন প্রাণ ফিরে পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। এই ২ বছর ছিল যুদ্ধ আর ভয়ের সময়। পড়াশোনা অনলাইনে করা খুবই কঠিন ছিল। এখন আবার সরাসরি ক্লাসে ফিরতে পারছি, এটা আগের চেয়েও ভালো লাগছে। ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয় গাজার দক্ষিণাঞ্চলে অবস্থিত আল আজহার বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস। এখনও সেখানে দখলদার বাহিনীর তাণ্ডবের চিহ্ন। গুলি ও গোলার দাগে জর্জরিত ভবনের মেরামতের কাজ চলছে। চিকিৎসা অনুষদে ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি থেকে যা পাওয়া যায় তা দিয়ে চলছে পুনর্গঠনের চেষ্টা। ২ বছর পর আবার ক্লাসে ফেরা মানে আমাদের জীবনে নতুন আশা ফিরে পাওয়া। বিশ্ববিদ্যালয় এখনো টিকে আছে, মানে আমরাও টিকে আছি। এটাই নতুন জীবনের শুরু। আন্তর্জাতিক মহলের মতে ধ্বংসের ভেতর থেকেও গড়ে উঠছে নতুন স্বপ্ন। গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়ের পুনরায় খোলার এই পদক্ষেপকে শিক্ষা নয়, জীবনেরই পুনর্জাগরণ বলে মনে করছেন তারা।